আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর ঘুমাবো। আজলান কিছু বলল না। তিথি বলল, কেউ ঝিমিয়ে পড়ে গেলে আমার দোষ নেই। আজলান তীর্যক ভাবে বলল, কালো চশমা পরে নাচছিল কোমর তুলিয়া, ভালো তো লাগছিল। কোনো ভদ্র পরিবার বইভাবে নাচে? তিথি বলল, এটা ভদ্র পরিবার, সেটা কে বলল? আজলান বলল, যাও নাচো। তিথি বলল, 100 বার নাচবো, তোমার কি তাতে? আজলান চিরবির করে উঠে বলল। এসব ভিডিও করছে দেখছো না? নিজের রাগ সে সামলাতে পারছে না শত চেষ্টা সত্ত্বেও। বেরিয়ে এলো। তিথির হাত খপ করে ধরে বলল, চলো, আর কোনো কথা নয়, যথেষ্ট নেচেছ। তিথিকে টেনে নিয়ে চলে গেল সে। আম্বিয়া বেগম আফতাব শেখের উদ্দেশ্যে বললেন, দেখলে তো, তোমাকে বলেছিলাম আমি, ও পছন্দ করে না মানে করে না। ও চুপ করেছিল বলে মনে করেছি বউকে একটু ছাড় দিয়েছে, কিন্তু খেপে আছে কে জানতো। বউ কাঁদলেও দোষ, নাচলেও দোষ, মেয়েটাকে শান্তি দিল না। মফিজ সাহেব এক কোনায় বসে ঝিমোচ্ছিলেন। তিথিকে টেনে নিয়ে যেতে দেখে চোখ দুটো নার বড় বড় হয়ে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারে হাসি খুশি দেখলেই গোলামের ফুতের জলে, আর আমি। আজলান তিথিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ডোডু উল্টাপাল্টা শব্দ করে ছাদ থেকে তাদের মা ছেলেকে নিয়ে এসেছে কেন তার প্রতিবাদ জানাচ্ছে। আজলান তাকে বিছানায় বসিয়ে দিয়ে তিথিকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে নতুন খয়েরি রঙের নাইট ড্রেস ছুঁড়ে মেরে চলে গেল। তিথি সালোয়ার কামিজ পাল্টে গা মুছে ধুয়ে ঢিলে ঢালা নাইটিটা পরে বেরিয়ে এসে বিড়বিড়িয়ে বলল, এসব বেয়াদব পোশাক পরতে বলে আবার নিজেকে ভদ্রলোক দাবি করে। ন্যূনতম হায়া শরম নেই? মানুষ বইয়ের জন্য এসব পোশাক কিনে। তিথি হাত মুখ মুছে মুখে নাইট ক্রিম মাখতে যাচ্ছিল। আজলান চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর দৃঢ়বদ্ধ ঠোঁট দুটো দেখে বোঝা যাচ্ছে মেজাজ সপ্তম আসমানে। তিথি মুখ মুছড়ে লাইট নিভিয়ে এলো। ডোডো আজলানের ওপাশে শুয়েছে, মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। তিথি শুয়ে পড়ল বেশ সাবধানে। ডোডো আবারও ঘুমিয়ে পড়েছে। ডোডোর বাপও। তিথি বিড়বিড় করে বলল, আমার বাচ্চাটাকে সরিয়ে ফেলেছে। সে আজলানের উপর দিয়ে ডোডোর নিজের কাছে নিয়ে আসার জন্য হাত বাড়ানো মাত্রই আজলান তাকে এমনভাবে ছুঁড়ে মারল, সে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠা মাত্রই আজলান ধরফড়িয়ে উঠে বসল। তিথি বলল, ওহ, মরে গেলাম মরে গেলাম। আজলান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, কোথায় লেগেছে? উফ, মুসিবত। কোথায় লেগেছে বলো। শেষে ধমকে উঠল সে। তিথি তার হাত ধরে পিঠে নিচে দিয়ে বলল, পিঠে। আজলান বলল, বেশি লেগেছে? খুব। আজলান বলল, দেখো। তিথি লজ্জা পেয়ে গিয়ে বলল, দূর, দেখবো কিভাবে? কি এক মরার কাপড় পরেছি, শুধু উপরে পড়ে যাচ্ছি। আজলান বিরক্ত হয়ে বলল, তোমার লাগেনি তো? তিথি দুপাশে মাথা নেড়ে বলল, না। আজলানের মুখ শক্ত হয়ে উঠল। তিথি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজলান বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে ক্যালেন্ডারের ভাঁজ নিয়ে রোল করতে করতে বলল, তুমি নিজে ঘুমাবে নাকি ঘুমাতে দেবে? তিথি এক লাফে বিছানা থেকে নেমে গিয়ে পালঙ্কের পেছনে লুকিয়ে গিয়ে বলল, ও আল্লাহ, তুমি আমাকে মারবে নাকি এখন? আজলান ক্যালেন্ডারের রোলটা নিয়ে এগিয়ে এলো। তিথির দৌড়ে অন্য জায়গায় সরে দাঁড়ালো। বউ বর দৌড় ছুট খেলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল। আজলান শেষে বিছানায় বসে দুহাত পেছনে ঠেলে ভার নিয়ন্ত্রণ করে তিথির দিকে তাকিয়ে বলল, তোমার চোখে ঘুম নেই ভাবব? তিথি ধীর পায়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলল, এটা ফেলে দাও, ঘুমিয়ে পড়বো এখন। আজলান রোলটা ফেলে দিল। আর ঠিক তখনই তিথি তার কোলে এসে চেপে বসে পড়ল। তার কণ্ঠে মিষ্টি অনুরোধ, চলো ঘুমিয়ে পড়ি। আজলানকে ধাক্কা দিতে গিয়ে নিজে হঠাৎ শক্ত দুহাতের মধ্যে বন্দী হয়ে গেল তিথি। মুহূর্তের মধ্যে আজলান তাকে কাছে টেনে নিল এবং তার ক্রুদ্ধ দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা জ্বালাময় আবেগ প্রকাশ পেল গলার ভাঁজে পড়া কঠিন আগ্রাসী চুম্বনগুলোতে। এই চুম্বনগুলো যেন আজলানের ভেতরে জমে থাকা ক্ষোভ আর ক্রোধের বহিঃপ্রকাশ। আজলানের আগ্রাসী চুম্বন থেকে কিছুটা মুক্তি পেয়ে তিথি শ্বাস নিতে নিতে বলে উঠল, ও আল্লাহ রে, ডোডো দেখলে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। কি নির্লজ্জ মা বাবা তার, ছি। আয়সা গায়ে হলুদের শাড়ি পরে ঘুমিয়ে পড়েছিল। তিথি তার ঘরে এসে দেখল সে ঘুম, শুধু চুলগুলো খুলেছে, মুখে সাজগোজ এখনও রয়ে গেছে। সে আয়সার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে ডাকল। ডোডো মায়ের দেখা দেখি ফুপির গায়ে হাত রেখে ঝাঁকালো। তিথি আয়সার গায়ের উপর তাকে শুয়ে দিয়ে বলল, তুই ডেকে দে ডোডো, আমার অনেক কাজ পড়ে আছে। ডোডো আয়সার গাল কামড়ে ধরল, চুল টেনে ধরল। আয়সা আর্তস্বরে বলল, আহ, সকাল সকাল কি শুরু করেছে আব্বা? ডোডো তার চুল শক্ত করে ধরল। আয়সা বলল, আমি চলে যাব আজ, তবুও মারে। ডোডো আবল তাবল কি যেন বকতে লাগলো।
আম্বিয়া বেগম এসে দেখল ফুপু ভাইপোর আদর মহব্বত দেয়া নেওয়া চলছে। তিনি বললেন, উঠে পড়, আর কতক্ষণ ঘুমাবি? আজ কি ঘুমানোর সময়? আশ্চর্য, আমার ভাই কি করছে? ডোডো আম্বিয়া বেগমকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আম্বিয়া বেগম তাকে কোমরে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তিথি রমলা চাচির সাথে রান্নাঘর পরিষ্কারের কাজ শুরু করেছে। শাড়ির আঁচল কোমরে গুজে এক হাতে স্কাবার ধরে সিঙ্কের তলা পরিষ্কার করছে। রমলা চাচি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে বলল, তোমার মেজো ফুফু শাশুড়ি কাল অনেক রাত অবধি রুমের মধ্যে প্যান 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 করছিল। তিথি রান্নাঘরের কাউন্টার টপ ও অন্যান্য প্রান্তগুলো মুছতে মুছতে বলল, দূর, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, বাদ দাও। রমলা চাচি বলল, তোমার জামাই কিছু বলে নাই কেন? ওই রকম বেডিগুলারে কিছু বলা লাগে, নইলে এরা শুধরায় না। নিজের মেয়ের ঘর বাঁচাইতে পারে নাই, আইসে পরের মেয়ের দোষ ধরতে। নির্লজ্জ বেডি মানুষ। তিথি চুলা পরিষ্কার করছে সে সময় আসরান রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার গায়ের খুশপুস শুকে তিথি বুঝে ফেলেছে সে এসেছে। আসরানের কোলে ডোডো, সে আম্মা আম্মা ডাকছে মৃদু স্বরে। তিথি দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি চায় বাপ ছেলে? ডোডো বাবার কোলে বসে নিংটো মারি দেখিয়ে হাসলো, বলল, আম্মা। তিথি তাকে জিভ দেখিয়ে দিল। ডোডো আরও খুশি, জিভ বের করে দেখালো। তিথি চোখ উল্টাতে ডোডো চোখ উল্টালো। আসলান বলল, আমাদের খেতে দাও। সকাল থেকে সবাইকে ডেকে ডেকে খেতে দিচ্ছ, আমাদের খাবার কোথায়? ও খেতেই দেখলাম মানে শাড়ির আঁচল চিপোচ্ছে। এত কিসের কাজ এখানে? তিথি বলল, কিসের কাজ দেখতে পাচ্ছেন না? চাচি, তোমার বাবু কি খাবে জেনে নাও। রমলা চাচি বলল, বিরিয়ানি আছে, দিব বাবু? আসলান নাক তুলে বলল, বাসি খাবার খেতে হবে কেন? সকাল থেকে সবাইকে বাসি খাবার দিচ্ছ নাকি মেহবুব? তিথি বলল, আশ্চর্য, বিরিয়ানিগুলো কি ফেলে দেবো নাকি? সবাইকে মজা করে খেয়েছে, তোমার ইচ্ছে না করলে তুমি খাবে না, ব্যাস। বিয়ে বাড়িতে এত ঢং দেখার সময় নেই। আসলান বলল। ডোরোকে এসব বাসি খাবার দেবে না, খবরদার। তিথি ডোডোকে মিষ্টি খাইয়ে দিল। ডোডো মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তিথি তার গালে চুমু খেয়ে বলল, তোর খিদে লাগলে তোর বাপকেও খেয়ে ফেলবি, কাউকে ভয় পাবি না, বুঝছিস? ডোডো বড় বড় চোখ করে চাইল। তিথি গালে চুমু দিতে দিতে বলল, আমার বাচ্চা আমার সব কথা বুঝে ফেলে। আসলান কড়া গলায় বলল। ওকে বাসি মিষ্টি দেবে না মেহবুব, বারবার বলবো না এক কথা। তিথি আর খাওয়ালো না। আসলান দাঁড়িয়ে থেকে ডিমের অমলেট আর ব্রেড সেঁকে নিল। তারপর চামচ ধুয়ে ডোডোকে কোলে নিয়ে চলে গেল। তিথি বলল, বেডা মানুষের এত ঢং। আইজা শাড়ি পাল্টে এসে বলল, ভাবি আমার চুলে জট পেকে গেছে, একটু ছাড়িয়ে দিবে? তিথি বলল, তেল দাও আগে, আমি আসছি কাজ সেরে। জট ছাড়িয়ে শ্যাম্পু করে ফেলবে। তার মধ্যে আম্বিয়া বেগম এসে বললেন, এই আইজা, তোর মেজো ফুপু নাকি সকাল থেকে কিছু খায়নি, যা কিছু দিয়ে আয়। আইজা রেগে বলল, আশ্চর্য, বিয়ের দিনেও আমি কাজ করব? রমলা চাচি বলল। আচ্ছা, আমি নিয়ে যাইতাছি। রমলা চাচি বিরিয়ানি নিয়ে ফেরত এসে বলল, উনি নাকি বিরিয়ানি খাবেন না। তিথি বলল। নাস্তা দিয়ে চা দাও। রমলা চাচি বলল, উনি নাকি গরম ভাত খাবেন। তিথি বলল। ভাত বসিয়ে দাও তাহলে। আম্বিয়া বেগম বললেন, ততক্ষণ বসে থাকতে পারবে কিনা জিজ্ঞেস করে আয়, নইলে আবার শুরু করবে। বিয়ে বাড়িতে যেমন মানুষের ভিড় তেমন খাওয়া দাওয়া। তিথি একটু ফাঁক পেয়ে আইজার চুল ছাড়াতে চলে এলো। তেল দিয়ে চুল আঁচড়ে দিতে দিতে হাসাহাসি করছিল তারা গত রাতের ভিডিওগুলো দেখে। তার মধ্যে আজলান এসে বলল, ওখানে আবার কি হচ্ছে? আইজা চমকে উঠল। তিথি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আসলান বলল। ফুপু নাকি ভাত চেয়েছে। তিথি অবজ্ঞার সুরে বলল, হ্যাঁ তো? আসলান রাগত স্বরে, না দিয়ে এখানে হাসাহাসি করছো কেন? তিথি বিছানায় চিরুনি ছুঁড়ে মেরে বেরিয়ে গেল হনহনিয়ে। রান্নাঘরে গিয়ে রমলা চাচিকে বলল, ভাত দাও নাই? রমলা চাচি বলল, এখন দিয়ে আসছি। বাপরে বাপ, যে চিক্কর দিছে, যেন তারে কেউ ভাত দিব না বলছে। আজলান বেরিয়ে গেল চুপচাপ। আম্বিয়া বেগম এসে তিথিকে দেখে বললেন, তোর আবার কি হয়েছে? মুখটা এমন করে রেখেছিস কেন? তিথি ফুঁসে উঠে বলল, তোমার ছেলে জিজ্ঞাসা করতেছে এর মেজো ফুপিকে ভাত দিয়েছি কিনা। কেন? আমি ভাত দেওয়ারকে? যেন আমি ভাতের পাতিলে তালা মেরে রাখছি। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বললেন। আচ্ছা, রাগ করিস না। আম্বিয়া বেগম ঘরে এসে আসরানকে বললেন, তোকে বলছি না তোর ফুপুর হয়ে কোনো কথা না বলতে বৌমাকে। আজলান অবাক স্বরে বলল, আশ্চর্য, কে বলেছে আমি? ফুপু আমাকে দেখা মাত্রই বলল তোর বউ ভাত দেবে বলে কোথায় চলে গেছে। আমি বাড়িতে এতক্ষণ না খেয়ে থাকি না, তাই মেহবুবকে জিজ্ঞেস করেছে। আম্বিয়া বেগম বিরক্তিসূচক শব্দ করে বলল,
ওকে কাল যা তা বলছে, ও ভাত দিবে কেন? ওকে ভাত দেওয়ার লোক আর নাই বাড়িতে? আজলান বলল, উফ, অসহ্য। মনে হচ্ছে ছোট বাচ্চাদের ঝগড়া লেগেছে, তাই কথা বলবে না একে অপরের সাথে। তোমরা মেয়েরা কি চাও আমি বুঝি না, মাথা খারাপ করে ফেলো। সে বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে বিড়বিড় করতে করতে। প্রত্যেকটি পদক্ষেপে রাগ প্রকাশ পাচ্ছে। আয়েজাকে বউ সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে, পরনে খয়েরি হাফ সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা আজলানের পছন্দ হয়েছে শুনে আয়েজা ভীষণ খুশি। তার চুলে পরানো হয়েছে গোলাপ ফুলের মালা, গলায় ভারী সোনার হার, হাতে চুড়ি ও বালা, সিঁথির মাঝখানে টিকলি, মুখে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে লাল লিপস্টিক। ডোডোকে কোলে নিয়ে বসে আছে সে। ডোডো মুখ তুলেই খানিকটা হাঁ করে তাকিয়ে আছে। আয়েশা তার ঠোঁট আলতোভাবে ডোডোর গালে, নাকে, ঠোঁটে ছুঁয়ে আদর করতে করতে বলল, আব্বার মন পড়বে ফুপির জন্য। ডোডো মাথা ঝাঁকায়। আয়েশা জিজ্ঞেস করে, কলিজা পড়বে? ডোডো আবার মাথা দুলায়। পার্লারের মেয়েগুলো হেসে বলে, কি চালাক বাবু। ডোডো একটা আঙুল তুলে আয়েজার নাকের নথটা ধরতে চায়। আয়েজা হাসতে হাসতে বলে, পাগল ছেলে। তিথি এসে ডোডোকে কোলে নিয়ে বলে, ডোডো চল চল, আমরা মা ছেলে বসে আগে পেট পুড়ে খেয়ে নেই। সে ডোডোকে নিয়ে ঘরে চলে এলো। আজলান তাদের জন্য গরম গরম বিয়ের ভাত নিয়ে এসেছে। সাবধান করে বলল, এখানে বসে চুপচাপ খাও, ডোরোকে খাইয়ে দাও, সবার সামনে ওকে খাওয়াবে না, বেকুব। তিথি মুরগির পিস তুলে ডোডোর সামনে দিল। ডোডো দু হাতে তা ধরছিল। আজলান তিথির হাত ধরে ফেলল। আজলান হাত ধুয়ে ছোট ছোট করে মাংস ছিঁড়ে ডোডোকে খাইয়ে দিতে লাগলো। বলল, ও হাতে নিয়ে খাওয়া শিখেছে এখনো? তাছাড়া এগুলো গরম, এইভাবে খাওয়াবে। তিথি বলল, না, খাওয়াবো না এভাবে। আজলান কপাল ভাঁজ করে তাকালো। তিথি বলল, সুন্দর করে বলো। আজলানের কপালে দ্বিগুণ ভাঁজ পড়ল। তিথি বলল, বলো মেহেবুব, এভাবে এভাবে খাইয়ে দিতে হয়, বলো বলো। আজলান চোখ সরিয়ে নিল বেশ ভঙ্গিমা করে, যেন সে তিথির কথা গায়েই মাখেনি। ডোডোকে খাইয়ে দিতে দিতেই তিথিকে দেখিয়ে মাংসের গায়ে কামড় দিল সে। তিথি তখনই রাক্ষসে ধাবায় মাংসটা কেড়ে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, বুঝেছি এবার, তুমি পাম দিয়ে দিয়ে খেতে বসে গেছো। নো বাচ্চা ধন, তোমাকে ভাগ দেওয়া যাবে না। ডোডো বল, এই স্বাদের ভাগ হবে না। তুমি আমার যত পেয়ারি বাপ হও না কেন। ডোডো মাথা দুলিয়ে বলল, না না না। তিথি অট্ট হাসিতে ফেটে পড়ল। আজলান হতাশ চোখে চেয়ে রইল। ডোডো থাবা মেরে এক মুঠ ভাত নিয়ে আজলানের দিকে বাড়িয়ে দিল তখনই। আজলান মৃদু হেসে হাত থেকে ভাতগুলো খেল। মাথা দুলিয়ে বলল, মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি ভাত খেয়ে নিয়ে বলল, ওলে বাবা, খুব মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে নিজের গালে দিল। বেশিরভাগই নিচে পড়ে গেল। তিথি গালে চড় মেরে বলল, দূর গাধা, মাংস খা, চিংড়িটা খা, রেজালা খা। ভাত খাচ্ছিস কেন শুধু? পাগল নাকি বেটা? ওই বেটা, নে মুরগির আন্ডা খা। আমার বাচ্চা হয়ে চালাক হলি না, হলি বাপের মতো। দূর। আজলান চুপ করে মা ছেলের কাণ্ড চেয়ে রইল। সে হাসবে নাকি কাঁদবে? এই মহিলা কি কোনো দিন শুধরাবে না? একে নিয়ে এভাবে জীবনটা পার হবে? তিথি তাকে ওভাবে তাকাতে দেখে হঠাৎ ভারী লজ্জা পেয়ে গেল। এই ব্যাটা হঠাৎ হঠাৎ এমনভাবে তাকায় যে অন্তরাত্মা কেঁপে ওঠে। আম্বিয়া বেগম ব্যস্ত পায়ে হেঁটে এসে বলল, আজলান, ওরা চলে এসেছে আব্বা, চল। কি করছিস ওখানে? ও মা, আমার ভাই ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে। ডোডো হাত বাড়িয়ে ডাকল। আম্বিয়া বেগম বললেন, আমার অনেক কাজ ভাই, পরে কোলে নিব, তুমি খাও। আসলান দাঁড়িয়ে পড়ে বলল, চলো ওরা খেয়ে নিক। হ্যাঁ চল। আম্বিয়া বেগম হঠাৎ খেয়াল করলেন আসলানের গালে ভাতের দানা লেগে আছে। তিনি ফিক করে হেসে ফেললেন। আসলান তিথির সাথে সাথে ডোডো বড় বড় চোখ করে চেয়ে রইল ওনার দিকে। আসলান বিরস গলায় জিজ্ঞেস করলো, হাসছো কেন? আম্বিয়া বেগম হাসি চাপা দিয়ে বললেন, তোর গালে ভাতের দানা লেগে আছে। তিথি গুরুতরভাবে বলল, আমাদের মা ছেলের মাঝখানে এলে এই অবস্থাই হবে। আসলান গাল মুছে নিয়ে বলল, হয়েছে, এবার চলো। আম্বিয়া বেগম বললেন, বউ, ওকে খাওয়ানো শেষ হলে তাড়াতাড়ি আয়, তোকে খুঁজবে ওরা। তিথি ডোডোকে খাইয়ে নিজেও বাকিগুলো খেয়ে নিল। তারপর পেটে হাত বুলিয়ে বলল, বিয়া খাইয়া লইছি। ডোডো তা দেখা দেখি পেটে হাত দিল। তিথি হো হো করে হেসে উঠে তাকে কোলে তুলে ঘুরিয়ে সোহাগ করে বলল, একেবারে পাকনা বাচ্চা আমার। আজলান শিকের প্রোডাক্ট বহুত পাকনা। ডোডো খিক খিক করে হাসল। আসলান এসে বলল, মেহবুব চলো, তোমাকে খুঁজছে জেরিফের আম্মা। তিথি ডোডোকে নিয়ে চলে যাচ্ছিল দৌড়ে। আসলান খপ করে তার হাত ধরে টিস্যু দিয়ে মা ছেলের মুখ মুছে দিতে দিতে বলল,
যত সব ছাগল পাগল নিয়ে আমি আছি মহাবিপদে। ইজ্জত সম্মান রাখবে না আমার। ডোডো তার দু ঠোঁট নাচিয়ে ডাকল। এ বাবা। আজলান তার ঠোঁট মুখ মুছে দিয়ে চুমো দিতে ডোডো হেসে উঠল। আজলান বলল, এবার চলো। তিথি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অবুঝ বাচ্চার মতো। অভিমানী স্বরে বলল, বাচ্চাকে দিচ্ছে, বাচ্চার মায়েরটা কোথায়? আজলান তার মাথার পেছনে হাত রেখে টেনে এনে ঠোঁটে চুমু খেলো। তারপর ডোডোর দুগালে চুমু খেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে চলো এবার। তিথি তার কলার টেনে এনে বলল, আফিসার কয় কি, আমরা মা ছেলে কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না, বুঝলে? হিসাব ইকুয়াল ইকুয়াল। বলে টুপ করে খোঁচা দাড়ির মধ্যে দুঠোঁট গেঁথে চুমু দিল। ডোডো বাবার তার দুহাতে বাবার চুল ধরে টেনে এনে আসলানের গালে কামড়ে দিয়ে দুহাত উপরে তুলে জয়ধ্বনি দিয়ে বলল, ও ও। আসলান তার মেজাজ হারিয়ে বলল, মা ছেড়ে দূর হও, আমাকে চুল আঁচড়াতে হবে, কলার আয়রন করাতে হবে, ফালতু। আয়জার বিয়ের ঝামেলা চুকে যাওয়ার পর আসলান তিথিকে খুঁজছে। আয়জার বিদায় বেলায় মেয়েটা কেঁদে কেটে একসা করেছে। এরকম অবুঝ মেয়ে মানুষ নিয়ে সংসার করা যায়? তুমি কেন কাঁদছো? জিজ্ঞেস করতে রেগে গিয়ে বলল, তুমি পাশান ভাই হতে পারো, আমি পাশান ভাবি নই। আমার বোন নেই, ও আমার বোন হয়ে উঠেছিল। তুমি আমাকে হাসতে বারণ করতে পারো, কাঁদতে বারণ করতে পারো না। আসলান কোনো মতে সরে পড়েছিল। এখন কোথায় গেল? আম্বিয়া বেগম তাকে এদিক ওদিক ঘুরঘুর করতে দেখে বলল, ডোডোর মাকে খুঁজছিস নাকি? আজলান বলল, হ্যাঁ, ওই ডোরোকেও দেখতে পাচ্ছি না তাই। আম্বিয়া বেগম বললেন, তোর মেজো ফুপুর ঘরে দেখলাম সবার সাথে বসে গল্প গুজব করছে। আসলান অবাক কণ্ঠে বলল, মেজো ফুপুর ঘরে? হ্যাঁ তাই তো। আসলান আর কথা না বাড়িয়ে মেজো ফুপুর ঘরে গিয়ে দেখলো তিথি ডোডোকে কোলে নিয়ে বড় ফুপুর পাশে বসে গল্প করছে। মেজো ফুপু উপস্থিত সেখানে। কারো চেহারা দেখে মনে হচ্ছে না গতকাল এখানে যুদ্ধ চলছিল। সে আফসোসের সহিত মাথা দুলিয়ে চলে গেল ঘরে। তিথি কিছুক্ষণ পর ডোডোকে নিয়ে হাজির হলো। ডোডোকে বলল, কোমরটা ব্যথা হয়ে এলো আমার, তুই মা ছাড়া কিচ্ছু বুঝিস না ডোডো। আজলান ঘাড় ফিরিয়ে তাকায়। ডোডো তার মায়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তিথি বলল, আরে বেটা, হা করে কি দেখছিস? তোর দাদা দেখে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এলো। তোর বাপ এক বাচ্চার মা বানিয়ে দিল। কিছুদিন পর তুই আমাকে শাশুড়ি বানাবি। এখন আর মুখ দেখে কি করবি? তুই কি বড় হবি না? তোর আর ভাই বোন লাগবে না? আমি কি তোকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বুড়ি হয়ে যাব? আসলান ধমকে উঠে বলল, ননসেন্স, ও কিছু বলছে এসবের? ডোডো এবার আসলানের দিকে তাকিয়ে হাত ছাপটাতে লাগলো। আসলান তাকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি এক্ষুনি ভারী শাড়ি ছাড়ো, সুতির কাপড় গায়ে দাও, খেমে ভূত হয়েছ। তিথি সোজা ওয়াশরুমে চলে এলো। সালোয়ার কামিজ গায়ে দিয়ে বেরিয়ে এসে বলল, আয়জা চলে যাওয়ার পর আমার একটুও ভালো লাগছে না আফিসার। আজলান বলল, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না, চলো কোথাও বেড়াতে যাই, রাস্তায় হেঁটে আসি, মকবুল চাচার দোকান থেকে 2 প্লেট ফুচকা খেয়ে আসি, চলো। আজলান বলল, মাথা খারাপ? কোথাও যেতে পারবো না, আইজাকে দেখতে যেতে হবে। তিথি বলল, আমাকেও নিয়ে চলো। তুমি কাল যেও। ডোডো ঘুমিয়ে পড়ায় আজলান তাকে শুয়ে দিল। গালে কয়েকটা চুমু খেয়ে বলল, মেহবুব শোনো। তিথি দৌড়ে এলো। আজলান বলল, এবার শুয়ে পড়ো ওর পাশে। তিথি শুয়ে পড়ল। আজলান মা ছেলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, এবার ঘুমাও। তিথি বলল, আচ্ছা। সে চোখ বুঝল। আজলান ঘরের আলো নিভিয়ে দিয়ে বাইরে চলে গেল। বাড়িটা সত্যি নীরব হয়ে গেছে। আফতাব শেখ জানালেন, আজ আর ওই বাড়ি যাচ্ছি না। কাল সকালে তুমি তোমার বউ নিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাবে। আজলান শেখ বলল। চিরকাল আপনার কথাই মানতে হয়েছে। আফতাব শেখ বললেন, এই জন্যই তুমি ভালো একটা বউ পেয়েছো। আজলান বলল। তা অবশ্য মানতে হবে। আফতাব গর্ব করে বললেন, জীবনে যাই করো এই মেয়েকে কখনো হেয় করে কথা বলবে না। সে সব বুঝে, বুঝো না বোঝার ভান করে অপর মানুষটিকে যাচাই করার জন্য। আজলান বাইরে বেরিয়ে গেল। ঘণ্টাখানিক বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে তিথিকে চুপি সারে ডেকে বলল, মেহবুব চলো বাইরে যাই। তিথি ঘুম থেকে উঠে তার এমন আহ্লাদপনা দেখে বলল, ঢঙের কথা বলার সময় পাইনি। রাত কয়টা দেখেছো? আজলান তাকে জোর করে তুলে দিল। বলল, ডোরো ঘুম থেকে ওঠার আগে চলে আসবো। তিথি বলল, না বাপু, আমি আমার বাচ্চাকে ফেলে কোথাও যাব না। আজলান বলল, ওকেও নিয়ে যাব। তিথি খুশি হয়ে বিছানা থেকে নামলো। বলল, শাড়ি পরবো? আজলান বলল, ওই আকাশি রঙেরটা পরো। তিথি বলল, ওটা পরলে আমাকে কালো লাগে।
আজলান একটু রেগে পড়ল। রাতের আধারে সবই কালো। চুপচাপ পড়ো, ডোডো উঠে যাবে। তিথি বলল। ওকেও একটা পাঞ্জাবি পরিয়ে দিব? দরকার নেই। তিথি শাড়ি পরতে লাগলো। কুচি ধরতে ধরতে বলল, একটু সাহায্য করো। আজলান বিরক্ত হয়ে এগিয়ে গেল। শাড়ির কুচি ধরতে ধরতে বলল, একটা শাড়িও পরতে জানো না তুমি? তিথি বলল। আমি আমার বরটাকেও পরতে জানি না। আজলান এতে কিছুটা চমকালো, কিন্তু অত মাথা ঘামালো না। তিথি শাড়ি পরা শেষ করে মাথায় সাদা মালা পরতেই ডোডো কেঁদে উঠল। তিথি ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে বলল, ওই গোলু মিয়া, তুই হেব্বি বজ্জা। তোর বাপ মাকে একটু ভালো সময় কাটাতেও দিস না। ঘুমা চুপচাপ। আজলান দাঁত চিবিয়ে বলল। হোয়াট ইজ গুলুমিয়া? তিথি ফিক করে হেসে ডোডোর গালে চুমু খেতে খেতে বলল, আমার বাপ, আমার কলজা, আমার জামাইয়ের একমাত্র আবিষ্কার। আজলান আরও রেগে গেল। তিথি হাসল। তিথি লিপস্টিক দেখিয়ে দিল। আজলান তার কথা মতো লিপস্টিক নিয়ে এসে ঠোঁটে পরিয়ে দিতে দিতে বলল, আহা, নড়চড় করো না তো। তিথির ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে পাহ পাহ শব্দ করে ডোডোর গালে চুমু দিতে লিপস্টিকের দাগ বসে গেল। আজলান চাপা স্বরে হিসিয়ে বলল, এটা কি করলে? তিথি ফিক করে হেসে উঠল। আদর দিলাম, সব তুমি নেবে নাকি? আজলান বলল। আচ্ছা, ওকে রেখে দাও, চলো। তিথি বলল, না, ওকে রেখে যাব না। আমার বাচ্চা ভয় পেয়ে কেঁদে উঠবে। আজলান ডোডোকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে দুপাশে বালিশ রেখে বলল, চুপ, চলো। বাইরে বাতাস বইছে। আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝোড়ো হাওয়া বইবে, আকাশ ভাঙবে, বৃষ্টি ঝরবে। আজলান তিথির হাত ধরে বাইরে নিয়ে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে সে তিথিকে নিয়ে ঘরে চলে এলো। তিথি বলল, কি হলো? আজলান দরজা বন্ধ করে দিল। তিথি তেড়ে এসে বলল, খেলবো না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে। বাইরে কি সুন্দর আবহাওয়া। না না, খেলবো না। ভণ্ড লোক কোথাকার, মিথ্যে বলছো কেন? আজলান ঘরের জানলা খুলে দিয়ে বলল, ওই দেখো আকাশের অবস্থা কেমন, মনে হচ্ছে এক্ষুনি কেটে দেবে। তিথি রাগে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে ফেলেছে। আজলান লিপস্টিক নিয়ে তাকে জানলার পাশে টেনে এনে বলল, মেহবুব, তুমি না খেললেও আমি খেলবো, লিপস্টিক পরো। তিথি ঠোঁট বাড়িয়ে দিল। আজলান লিপস্টিক পরিয়ে ঠোঁটের কোনায় তির্যক হাসির রেখা টেনে বলল, অন্ধকারে সবাই কালো, তুমি একটু বেশি। তিথির মন খারাপ হয়ে এলো আকাশের মতন। সে আজলানকে সরিয়ে দিয়ে বলল, না না, আমার মন খারাপ করে দিয়েছো তুমি। এইভাবে লোক দেখানো ঠিক হয়নি। তার মধ্যে বলেছো আমি কালো, এসব ঠিক না। আজলান তাকে তার সামনে দাঁড় করিয়ে এনে বলল, ওই দেখো বৃষ্টি হচ্ছে। তিথি দেখল। আজলানের গলা জড়িয়ে ধরে বলল, ভিজতে ইচ্ছে হচ্ছে গো, চলো না। আজলান তার কোমর পেঁচিয়ে ধরে গালে নাক ঠোঁট ঘষে চুমু খেয়ে বলল, এত বেশি কথা বলে এক্ষুনি জানালা দিয়ে বাইরে ফেলে দেবো। তিথি চুপ করে রইল। পুরুষালী ঠোঁটের চুম্বনে গোটা মুখটা ভিজে উঠতেই তিথি ফিক করে হেসে ফেলে বলল, আমার চরিত্রহীন ব্যাটা মানুষ। আজলান ভীষণ ক্ষেপে গেল। এই সময় কেন এসব কথা বলতে হবে? এক বাচ্চার মা হয়ে এখনও জানে না কোথায় কি বলতে হবে। সে তিথিকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আদর করা চাইতে ঘুমানো ভালো। তিথি তার গলা জাপটে জড়িয়ে ধরে ফর্সা গালে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে দিতে বলল, মেহেবুব, তোর জামাই একটা লাল কুমড়া পটাশ। আজলান বলল, কি অবস্থা করেছো আমার? তিথি বলল, দূর বেটা, তোমাকে আদর করা চাইতে ঘুমানো ভালো। বলেই সে চলে যাচ্ছিল। আজলান পেছনে পেট জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরতেই তিথি খিলখিলিয়ে হেসে উঠে বলল, আব্বে, তোমার গোলামের পুতের গায়ে রাতের শয়তানটা ভর করেছে আবার। আজলান তাকে সামনে ফিরিয়ে বলল, এক্ষুনি লিপস্টিকের দাগ মুছবে, এক্ষুনি। তিথি বলল, চলো চলো, বৃষ্টিতে ভিজবো। বেশি দূর যাব না। আজলানকে নিয়ে বেরিয়ে এলো সে। আজলান সদর দরজার পাশে দাঁড়িয়ে রইল। তিথি এক দৌড়ে বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, এত সুন্দর বৃষ্টি আমি আগে দেখিনি। আজলান বলল, জ্বর হলে সর্দি মুছতে এসো আমার বুকে। তিথি দুহাত মেলে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, আমার এত খুশি লাগছে কেন? আজলান তার কাছে দৌড়ে এলো, বলল, তুমি পাগল, এভাবে চেঁচাচ্ছ কেন? আসতে বলো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। আজলান বলল, হয়েছে এবার, চলো। তিথি বলল, জ্বর হোক। আজলান বলল, না না, চলো। তিথি থামল না। আজলান তাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে বলল, মাথা খারাপ করবে না মেহবুব, জ্বর হলে আমাকে সামলাতে হবে। তিথি চুপ করে রইল। তার হঠাৎ কান্না পাচ্ছে।
সে তো এমন একটা স্বপ্ন দেখেছিল, যাকে সে ভালোবাসবে তার সাথে বৃষ্টিতে ভিজবে, কিন্তু এই ব্যাটা তাকে ভিজতে দিল না কেন আর একটু? আজরান তাকে নিয়ে যেতে যেতে বলল। এ কি, তুমি কাঁদছো কেন? তিথি কাঁদতে কাঁদতে বলল। আমি এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। আজলান বলল। আর কি দেখো নি? তিথি তার চোখের দিকে তাকিয়ে বলল। এমন তোমাকেও। তিথি আজ একটা কেক অর্ডার করেছে, বেশ বড় সাইজের কেক। যাকে বানাতে দিয়েছে তাকে বলেছে কেকটার রং যেন কটকটে হলুদ রঙের হয়। কেকের উপর তার আর ডোডোর বাপের ছবি, তাও বিয়ের। ছবিটাতে তিথিকে বেশ বিচ্ছিরি লাগছিল ঠিক, কিন্তু এসব এখন যায় আসে না। কেকটা জারিফ আর আয়সা আসার পথে নিয়ে এসেছে। তিথির জন্য তারা গিফট এনেছে, ডোডোর জন্য খেলনা গাড়ি। কেকটা দেখে তিথির মেজাজ খারাপ হয়ে গেল। আয়সাকে বলল, হলুদ রং দিতে বলছি না, এটা কি রং দিয়েছো? কালো কেক কেন কাটবো আমি? আমি কি কারো শোক পালন করছি? দূর, আর খাবো না। আমিয়া বেগম বললেন। তার ছিল তো আবার। তিথি সোফায় মুখ গোমরা করে বসে রইল। আয়জা হেসে বলল, তুমি ভাইয়াকে খুশি দেখতে চাও না? তিথি বলল, চাই। আয়জা বলল, ভাইয়া এটা পছন্দ করবে। তিথি বলল, ঠিক আছে তাহলে। আজলান রাত 10টা নাগাদ বাড়ি পৌঁছালো। জারিফ আর আয়জাকে দেখে খুশি হলো। ওদের সাথে কথা বলার সময় ডোডো তাকে দেখে আম্বিয়া বেগমের কোল থেকে ঝাপটা ঝাপটি ধস্তাধস্তি শুরু করে দিল। আজলান তার জন্য আনা মিনি কেক আম্বিয়া বেগমের হাতে দিয়ে বলল, এটা ওকে খেতে দাও, ওর হাত দিও না, তুমি খাইয়ে দাও। আম্বিয়া বেগম কেকটা নিয়ে ডোডোর গালে চুমু খেয়ে বলল, কেক খাবে আমার ভাই? ডোডো কেকটা হাতে ধরতে না পেরে ভীষণ রাগত স্বরে ডাক দিল, দাদা। আম্বিয়া বেগম হেসে উঠে বলল, দিচ্ছি দিচ্ছি। তিথির লিপস্টিক একটু কমে গিয়েছিল, সে আবারও লিপস্টিক পরল। লিপস্টিকের কালার হালকা খয়েরি রঙের। ডোডোর বাপ বলেছে এই লিপস্টিকটা তাকে দারুণ মানায়। লিপস্টিক পরা শেষ হতে না হতে আজলান অনেক জিনিসপত্র হাতে নিয়ে ঘরে ঢুকলো। তিথি খুশি হয়ে গেল। আজলান তার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বিছানায় বসে বলল, এত সাজগোজের কি আছে? তিথি এসে তার কোলের উপর বসে বলল, আগে আমার কথা শোনো। অর্ডার দিলাম হলুদ রঙের কেক, ওরা দিল কালো কুচকুচে। আজলান বলল, আমি ফোন করে বলেছি কালো দেওয়ার জন্য। তিথি রেগে গিয়ে বলল, ও আচ্ছা, আমি কালো, সেজন্য তুমি কালো কেক বানাতে দিয়েছো। তুমি হলুদ রঙের বলে আমি তোমার জন্য হলুদ রঙের কেক অর্ডার দিয়েছি। আজলান বলল, মাত্রই বাড়ি আসলাম আর তুমি শুরু করে দিয়েছ। তিথি নিজেকে শান্ত করে বলল, আচ্ছা, কিছু দেওয়ার থাকলে দিয়ে দাও, আমি যাই, কাজ আছে। আজলান বলল, বাইরে থেকে এসেছে, হাত মুখ ধুইনি। তিথি জেদ ধরে বলল, ধুতে হবে না। আজলান তাকে চুমু দিল গালে। তিথি বলল, লিপস্টিকটা শুকনো, চুমু খেলে তোমার ঠোঁটে লিপস্টিক লাগবে না। আজলান তার ঠোঁটের কোনায় চুমু দিতে কোল থেকে নেমে দৌড় দিতে দেরি নেই। আজলান গোসল করে বের হতেই তিথি এসে বলল, দাঁড়াও, তোমাকে আমি কখনো সাদা পাঞ্জাবি পরতে দেখিনি, একবার এটা পরো। আজলান দেখলো একটা সাদা রঙের পাঞ্জাবি আয়রন করা ছিল, তাই সে আয়রন না করিয়ে গায়ে দিল। চিরুনি হাতে নেবে তখনই তিথি চিরুনি কেড়ে নিয়ে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, আমি আশ্রে দিই, খবরদার আর হাত দেবে না। চুল আছড়ে দিয়ে হাত দিয়ে আবার এলোমেলো করে চুলগুলো একপাশে তুলে দিল তিথি। বলল, এবার হিরো হিরো লাগছে, আসো তুমি। আজলান বলল, আমি দুটো কেক এনেছি, একটা তোমার জন্য, অন্যটা টোটোর জন্য। তিথি এক দৌড়ে কেকের বক্সটা খুলতে লাগলো। হলুদ রঙের কেক। তিথি খুশি হয়ে দৌড়ে এসে আজলানের গালে চুমু খেয়ে আবার কেকের কাছে চলে গেল। বলল, ভালো কাজ করেছো, কিন্তু ডোডোরটা কি রঙের? ওর গায়ের রং কিন্তু মসুর ডাল বাটার পর যে রং আসে ওটা। আজলান বলল, তুমি এত কিছু জানো কি করে? তিথি বলল, আরে বিয়ের আগে আম্মা আমাকে কত মসুর ডাল বেটে মুখে লাগিয়ে বসিয়ে রাখতো একটু ফর্সা হওয়ার জন্য। আম্মা তখনকার মানুষ তো, তাই কিচ্ছু বোঝে না। আম্মা তো আসল কাহিনী জানে না। আজলান অবাক কণ্ঠে বলল, কি জানো না? তিথি তার গাল টেনে দিয়ে বলল, কালো মেয়েদের জামাই সুন্দর হয়, এটাই। আজলান তার হাত নামিয়ে দিয়ে বলল, যত সব ফালতু কথা। তিথি বলল, কিন্তু কেকটা তো অনেকটা ভেঙে গেছে। সে পড়ার টেবিলে ড্রয়ার খুলে লোহার স্কেল বের করে সাবান দিয়ে ধুয়ে নিল। তারপর স্কেলটা দিয়ে এক পিস কেটে নিল। নিজে খেয়ে বাকিটা আসলানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হেভি টেস্টি, মুখ মুছে ফেলো, কাউকে কিচ্ছু বলবো না, আমরা কেক খেয়ে ফেলেছি ওদের আগে। আসলান বলল, হয়েছে, এবার চলো। তিথি চলে গেল তার পিছু পিছু। কেকটা বক্সে ভরে নিয়ে গেল। সবাইকে বলল, কেক কাটার পর খুলবো এটা।
কি আছে সবাই ভাবতেও পারবে না। আজলান চুপচাপ তার কথা শুনছে। কেক কাটার সময় আজলানের হাতটা টেনে এনে নিজের হাতের উপর রাখলো তিথি। কেক কেটে আজলানকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে বলল, ওটার চাইতে এটা বেশি মজা, তাই না? আম্বিয়া বেগম বললেন। কোনটা? তিথি বলল, তোমার ছেলে যেটা এনেছে সেটা। সে সবাইকে কেক কেটে খাইয়ে দিল। রমলা চাচি বলল, তোমাদের ঝগড়াঝাটি কমাই দিক আল্লাহ, অনেক বছর একসাথে বাঁচছো। তিথি বলল, এসব কেন কথা বলে চাচি? ঝগড়া না করলে অনেক বছর বাঁচবো কি করে? দূরও। সবাই হেসে উঠল। হঠাৎ আফতাব শেখ বললেন, বৌমা, আমার এত অল্প কেক দিয়ে হবে না, আমার বড় পিস চাই। তিথি বলল, একটু সবুর করো বাপু, এমন রাক্ষসী শ্বশুর হলে চলে? ডোডোকে কেক খাইয়ে দিল তিথি। ডোডোর কেক থেকে ততটুকু নিজেও খেয়ে নিল, আজলানকেও খাইয়ে দিল, আর কাউকে দিল না। তারপর কেকের ক্রিম নিয়ে ডোডোর গালে লাগিয়ে দিতে ডোডো খিলখিল হাসিতে ফেটে পড়ল। তিথি তাকে আদর করতে করতে বলল, কচুর মতো হাসে আমার বেটা। ডোডো আজলানের দিকে হাত বাড়িয়ে দিল। এহ পাপ্পা! তার ডাক শুনে আসলান তাকে কোলে নিয়ে টিস্যু দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, টি শার্টে কী অবস্থা করেছো মেহবুব? ওকে চেঞ্জ করে দাওনি কেন? তিথি বলল, আমার মনে নেই। সে ব্যস্ত পায়ে হেঁটে রান্নাঘরে চলে গেল। সে আজ কাচ্চি বিরিয়ানি রেঁধেছে, সবাই মিলে এখন খাবে। খাবার টেবিলে কাচ্চি বিরিয়ানি বাসনে বেড়েছে তিথি। সবাই খেতে বসলো। তিথি জারিফকে বলল, ওই জামাই, ভালো হয়েছে রান্না? জারিফ মাথা দুলিয়ে হাসল। হ্যাঁ ভাবি, আপনার হাতে রান্না তো এমনিতেই ভালো। তিথি বলল, এত বড় মিসের কথা কে বলেছে আপনাকে? আয়জা খেতে গিয়ে থেমে গেল। জারিফের চোখ তার দিকে দেখে তিথি আয়জাকে বলল, এর পরের বার বরকে মিথ্যে বলবে না। আম্বিয়া বেগম বললেন, রাদিস তো ভালোই। আজলান, কিছু তো বল। আজলান বলল, মা, ভালো জিনিস চুপচাপ খেতে হয়। খাবার টেবিলে এত কথা কিসের সেটা বুঝতে পারছি না আমি। আফতাব শেখ বললেন, বৌমা, তোমার আম্মা আব্বা আসেনি তা মানলাম, কিন্তু তুষারকে তো পাঠাতে পারতো। তিথি বলল, ওই ছেলের কথা আর বলো না বাবা। কোনো একটা বড়লোকের মেয়ের পাল্লায় পড়ে ছেলেটা পুরো বরবাদ হয়ে গেল। আমাকে ওই দিন ফোনে বলল, আপা ওই মেয়ে বলেছে আমাকে ছাড়া নাকি বাঁচবে না। কানের নিচে মেরেছে এক চোর, কিন্তু তারপরও বলল আমাকে ছাড়া নাকি মরেই যাবে। আপা, আমি এই মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে মরেই যাব। সবাই হাসতে লাগলো। জারিফ বলল, ও তো এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, তাই না ভাবি? তিথি বলল, হ্যাঁ, আমি জানতে চাইলাম কিসে পড়ে মেয়েটা। সে বলল ক্লাস 8-এ পড়ে। আপা, মেয়ে মানুষ এত গায়ে পড়া কেন? কত বড় বেয়াদব কথা। আমার সময় মতো শাসন করলো, এত বড় কথা জীবনও বলতে পারতো না। সবাই আরেক দফা হাসলো। আফতাব শেখ বললেন, মেয়েটা ভালো হলে তোমার উচিত মেয়েটার মা বাবার সাথে কথা বলে বিষয়টি ঠিক করে রাখা। তিথি বলল, ওসবের কোনো দরকার নেই। ও আমার মতো কালো না, ওর রং মিষ্টি কুমড়োর মতো, লম্বা সম্ভব আছে। কত মেয়ে পেয়ে যাবে তখন। ডোডো অদ্ভুত শব্দ করছে মুখ দিয়ে। আয়জা মাংস ছিঁড়ে একটুখানি তার গালে পুড়ে দিল। ডোডো বের করে দিল সাথে সাথে। তিথি বলল, কেক খেয়েছে, এখন আর কিচ্ছু খাবে না, বজ্জাত ছেলে। আসলান বলল, জোর করে খাওয়ানোর দরকার নেই। তোমার কথা শেষ হয়েছে, আমি তাহলে খাওয়া শুরু করতাম। তিথি ঠোঁটের উপর আঙ্গুল রাখল। সবার খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যেতে যেতে রাত 12টার কাছাকাছি। তিথি তখন তার বাবাকে ফোন করলো। বাবা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিরে মা, এত রাতে ফোন করেছিস? গোলামের ফুত তোকে আবার কিছু বলেছে নাকি? তিথির কণ্ঠে কান্না। সে ফোপাতে ফোপাতে বলল, আব্বা বলো হ্যাপি অ্যানিভার্সারি। মফিজ সাহেব বললেন, ওটা আবার কি? দূর বলো না। হ্যাপি ভার্সারি হয়নি। মেয়েকে বিবাহ বার্ষিকীতে কিভাবে উইশ করবে সেটা না জানলে তুমি বাপ হইছো কেন? রাগ করিস না মা, আমি কি অত কিছু জানি নাকি? মূর্খ মানুষ। দোকানের হিসাব মিলাতে গিয়ে এখন গড়বড় করে ফেলি। তিথি আবারও কেঁদে বলল, বলো গোলামের পুতের সাথে তুই 1000 বছর বেঁচে থাক। মফিজ সাহেব তাই তাই বললেন। তিথি বলল, এবার আম্মাকে দাও। মালিকা বেগমের হাতে ফোনটা দিলেন মফিজ সাহেব। উনি জানতে চাইলেন, কিরে কাঁদছিস কেন, কি হলো? খুশিতে কাঁদছি। আম্মা বলো হ্যাপি অ্যানিভার্সারি। মালিকা বেগম বললেন, হ্যাপি অ্যানিভার্সারি। তিথি ঝাড়ি মেরে বলল, দূর তাও হয়নি। আচ্ছা বাদ দাও, বলো আমার জামাতার হায়াত যেন আল্লাহ 1000 বছর বাড়িয়ে দেয়। মালিকা বেগম তাই তাই বললেন। তিথি বলল, এবার তুষারকে দাও। মালিকা বেগম তুষারকে ঘুম থেকে তুলে ফোন দিলেন। সে ফোন কানে চেপে বলল, হ্যাঁ আপা, ডোটো অসুস্থ, কি হয়েছে? তুষার বলল, হ্যাপি অ্যানিভার্সারি বল ভাই। হ্যাপি অ্যানিভার্সারি।
এবার বল, দুলাভাই যেন অনেক বছর বাঁচে। দুলাভাই যেন অনেক বছর বাঁচে। হয়েছে, তোরা পরীক্ষায় পাস, তোদের জন্য গোটা একটা কেক পাঠিয়েছি। এক পিস শুধু আমি আর তোর দুলাভাই খেয়েছি, এতে রাগ করিস না। সাথে কাচ্চি বিরিয়ানিও আছে। ড্রাইভার কাকা এক্ষুনি গিয়ে পৌঁছাবে। রাখি, ওই প্যাকেটটা নিয়ে খেয়ে দিয়ে তারপর ঘুমা। ওই মেয়ে স্বপ্নে এসে তোকে আর জ্বালাবে না। তুষার বলল। আচ্ছা। তিথির কান্না আরও ভারী হলো। সে ফোন রেখে দিল। ঘাড় ফিরাতেই দেখলো আসলান তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। বলল, এসব কি কথা বলছিল ওনাদের সাথে? তিথি এসে তার বুকে থুতনি ঠেকিয়ে মুখের দিকে চেয়ে বলল, তুমি বেঁচে না থাকলে ঝগড়া করব কার সাথে ডোডোর বাপ? আসলানের ঠোঁটের কোনায় হাসি ঝুলছে, কিন্তু তা অতটা স্পষ্ট না। তিথি তার গাল টেনে দিয়ে বলল, কিন্তু তুমি তো চাও আমি মরে যাই, যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। আসলান বলল, আর কি? তিথি বলল, তুমি আমাকে কালো বলো, কথায় কথায় মেহবুব বলে জোরে ডাক দাও। তিথি তাকে ছেড়ে দিল। আসলান বিছানায় তার ফোনে হাতে নিয়ে বলল, এসব তোমার খারাপ লাগে? না না, মেহবুব যখন ডাকো না বস, তখন আমার দিলে থারকান বাইরা যায়। আর দূর, তার কিছু না, তুমি কথায় কথায় আমাকে ধমকাও। আসলান বলল, খারাপ লাগে? দূর না, তুমি আমায় ধমকাও, আমি তোমাকে ঝাড়ি মারি। ইকুয়াল ইকুয়াল। আসলান বলল, আর তুমি আমাকে সারাক্ষণ ব্রাশ করতে বলো, গোসল করতে বলো। ভালো লাগে না। না বললে খারাপ লাগে গো। আসলান হেঁটে আলমারির কাছে গেল। কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতে করতে বলল, আর তুমি আমায় কালো ডাকো কেন? খারাপ লাগে? না তা নয়, ফর্সা বললে ভাবতাম তুমি কানা। আমাকে ভালো করে দেখোই না, ভালো করে দেখো বলেই তো কালো বলো। তিথি ভাবুক হয়ে বিছানায় বসল। আসলান বলল, আর আর কিছু না, তুমি ডিভোর্স পেপারটা বের করছো কেন? এটা তোমাকে দেব। তিথির কণ্ঠে কান্না। তোমার ওইসব শয়তানি এই জন্যই ভালো লাগে না আমার। আসলান বলল, আরে এটা আগুনে পড়ব। তিথি খুশি হয়ে গেল। আসলানের কোলে চেপে বসে জড়িয়ে ধরল। অনেকক্ষণ আসলানকে ধরে বসে রইল, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত মহান সাজার দরকার নেই, তুমি আমাকে কত ভালোবাসো তা আমি জানি। আসলান পেপারটা খুঁজে নিল, দেয়াশালায় কাঠি মেরে আগুন লাগিয়ে দিল। পেপারটা পুড়ে ছাই হয়ে গেল। তিথিকে বলল, মেহবুব, এবার কাছে এসো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। বলল, ডোটোটা এখন চলে আসবে। ব্যাটা একেবারে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে বড় জ্বালায়। আসলান রাগী কণ্ঠে জানতে চাইল, কি বলছো? তিথি তার দিকে মুখ করে তাকিয়ে ফিসফিস করে বলল, প্লুরাল নাম্বার হওয়া জরুরি অফিসার। আসলান তাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। বলল, ডোটা এখনো ছোট, তুমি সব ভাবলে কি করে? তিথি তার পাশে গিয়ে বসে বলল, দূর গাদা, ভাবতে কি পয়সা লাগে? ভাবার জগতে আমি এখন 10 বাচ্চার মা। আসলান বলল, তুমি জানো এখনকার সময় কত খারাপ? ডাক্তাররা বলেন একটা বাচ্চা নেওয়ার 3-4 বছর পর আরেকটা নিতে। তিথি বলল, ডাক্তার বেটাদের বলতে ইচ্ছে করে তাই বলে, ডোডোর একটা বোন তো লাগবেই। আসলান বলল, বাজে কথা বলো না। বললে ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ দেব। দাও দাও তো দেখি। আসলান তার হাত টেনে ঘর থেকে বের করে দিল। তারপর দরজা বন্ধ করে দিয়ে পায়চারি করতে করতে বলল, এটুকু পয়সা নাকি 2 বাচ্চার মা হবে? একটাকে সামলাতে গিয়ে অবস্থা কাহিল। এই মেয়ে মাথা খারাপ করে দেবে আমার। সে দরজা খুলে দিল। তিথি দাঁড়িয়েই ছিল। দরজা খুলে আসলান তাকে ভেতরে টেনে এনে বলল, আরও 2 বছর পর। তিথি বলল, ততদিন ডোডোর আরেকটা ভাই আসার সময় হয়ে যাবে। আসলান বলল, নেভার, আমি তোমার ফাঁদে পা দেব না। তিথি বলল, আচ্ছা ওসব দেখা যাবে পরে। আমাকে কেমন লাগছে বললে না আজকে? হুম হুম। আসলান বলল, তুমি কালো হলেও সুন্দর, ওটা খালি চোখে দেখা যায় না। তুমি কিভাবে দেখো? আমার চোখ ম্যাগনিফাইং গ্লাস। তিথি দৌড়ে এলো তার কাছে, গলা জড়িয়ে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, বলো তো আমার চোখে কি লেখা আছে? তুমি টোটোর আব্বাকে ভালোটাল বাসো এমন কিছু? তিথি তার গালে জোরসে একটা চুমু খেয়ে তাকে আয়নার সামনে টেনে নিয়ে গিয়ে বলল, বলো তো আয়নার ভিতরে যাকে দেখা যাচ্ছে তার চোখে কি লেখা আছে? আসলান বলল, হি লাভস দ্য ওম্যান হু ইজ দ্য মাদার অফ হিজ চাইল্ড। তিথি হাহা করে হেসে বলল, কমপ্লেক্স সেন্টেন্স, বুঝি বুঝি। তুমি বলছো ও আপনি বাচ্চাই কি মাসে মহাব্বত কাটতা হে? তিথি আবার বলল, কিন্তু বিশ্বাস করি না। খাঁটি বাংলায় বলো, মেহবুব আমি তোমাকে ভালোবাসি। আসলান ভয়ানক রেগে গিয়ে দরজা বন্ধ করে। ঘরে লাইট নিভিয়ে শুয়ে পড়ল কাঁধ হয়ে। তিথি বলল,
হায় হায়, ব্যাটা দেখি গোসা করে বসে আছে। সান্ধ্যকারে হাতড়ে হাতড়ে ডিম লাইট জ্বালিয়ে দিল তার পছন্দের গোলাপি আলো। তিথির কান্না পেল, তার কান্না যখন তখন চলে আসে। বেহায়া সে আজলানের পাশে বসে কাঁদতে লাগলো। বলল, ভালোবাসে এটা বলতে গিয়ে যে এক লাফে ব্রিটিশ হয়ে গেল, কচু ভালোবাসে। আজলান উঠে বসলো, বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, এটা ইংরেজিতে বলা যে বাংলা বলাও সে। তিথি বলল, না, তারপরও বাংলায় বলো। আজলান তাকে নিজের কাছে টেনে নিল। তিথি বলল, হায় হায়, তোমাকে সাদা পাঞ্জাবিতে এত কিউট লাগে, তা তো আগে জানতাম না আফিসার। আজলান বলল, এবার ঘুমাবে? তিথি বলল, বাংলায় বলো। আজলান মহা বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, এটা না বলে ভালোবাসা হয় মেহবুব। তিথি বলল, তাও বলো। আজলান বলল, আমি তোমাকে ভালোবাসি, এটা না বললে কি আমি তোমাকে ভালোবাসি না? না। আজলান এবার তাকে দূরে সরিয়ে দিয়ে কর্কশ স্বরে বলে উঠল, 3-3বার বলেছে, তারপর মাথায় ঢোকে না। এখনই ঘর থেকে বের হও। তিথি অশ্রু সজল চোখে চেয়ে রইল তার দিকে। তার মায়া মায়া চোখ দুটো আসলানের জীবনের সবচাইতে জঘন্য রকম দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে আজকাল। সে তিথিকে বুকে টেনে নিয়ে বলল, মেহবুব। তিথি কেঁদে জবাব দিল, হুম। তুমি কি এটাকে 1000বার ভালোবাসি শব্দটা খুঁজে পাও না?